আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? তো একেবারেই শেষ মুহূর্তের ক্লাস আমাদের, তোমাদের এসএসসি 26 ব্যাচ যারা আছো তাদের পরীক্ষার আগে। সো একটু কমেন্টে জানিয়ে দাও তোমাদের প্রস্তুতি কেমন চলছে, এবং একই সাথে এই যে তোমাদের পরীক্ষাটা সামনে আসতেছে, এই পরীক্ষাকে ঘিরে আমাদের মানে তোমাদের বাবা মায়েদের বিশেষ করে অনেক স্বপ্ন আছে, প্লাস তোমাদের হচ্ছে গিয়ে এতদিনের একটা সাধনা। সো সেই পরীক্ষাতে বসার আগে অবশ্যই শরীর স্বাস্থ্য একেবারে সুস্থ থাকতে হবে। তো কেমন আছো তোমরা সেটাও হচ্ছে গিয়ে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। কেমন? এবং এটি কিন্তু হচ্ছে গিয়ে তোমাদের ফেসবুক লাইভেও শেয়ার হচ্ছে। তো তোমাদের যে সকল বন্ধুরা এসএসসি 26 ব্যাচের আছে তাদেরকেও কিন্তু হচ্ছে গিয়ে তোমরা এই গাইডলাইন সেশনটি হচ্ছে গিয়ে শেয়ার করে দিতে পারো। এবং ভালো কাজ সবাই মিলে করলে সবসময় কিন্তু সওয়াবটা বেশি পাওয়া যায়। কেমন? তো এই মুহূর্তে এসে তোমরা হচ্ছে এই লাইভটি শেয়ার করে দিতে পারো। সবাই বলছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো, তার মানে তো তোমাদের প্রস্তুতি অনেক ভালো। এবং যারা হচ্ছে গিয়ে আমাদের শিখর সাথে এতদিন ছিলে, বিশেষ করে এই রিভিশন ব্যাচটাতে, তাদের অবস্থা তো ডেফিনেটলি আর একটু ভালো হওয়ার কথা। কারণ প্রতিনিয়ত তোমরা পরীক্ষা দিয়েছো, ক্লাসগুলো যারা নিয়মিত করেছো তাদের কিন্তু এই মুহূর্তে আর কোনো সমস্যা থাকার কোনো কথা নাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার ইতিহাসের অবস্থা ভালো না। ওকে, কোনো সমস্যা নেই। সকল সাবজেক্টের অবস্থা যে তোমার সবসময় সমানভাবে ভালো থাকবে সেটি না। আমাদের শরীর যেমন সবসময় সমানভাবে ভালো থাকে না, হয়তো আমাদের প্রস্তুতিটাও সকল সাবজেক্টের ক্ষেত্রে সমান থাকে না। কিন্তু তাহলে যেই সাবজেক্টে আমার প্রস্তুতি একটু কম আছে, ওই সাবজেক্টে কি করতে হবে? বেশি বেশি হচ্ছে গিয়ে একটু এখন পড়াশোনা করে নিজেকে ঝালিয়ে ফেলতে হবে। বিকজ অফ এমন তো না যে ইতিহাসের কোনো কিছুই তুমি পারো না। কারণ তুমি হচ্ছে 2 বছর পড়েছো, ইতিহাস হয়তো তুমি পারো, কিন্তু সমস্যা হচ্ছে ইতিহাসের সালগুলো হয়তো তোমার এখন পরিপূর্ণভাবে মনে নাই, কিংবা একটা বা দুইটা অধ্যায় হচ্ছে গিয়ে তোমার সমস্যা থাকতে পারে। সো ওইগুলো আইডেন্টিফাই করে তুমি এখন বসে পড়বা। কেমন? এবং এই যে দেখো তোমাদের কমেন্টে একটা কিন্তু কমেন্ট বক্সে দেখবা যে একটা প্রশ্ন ব্যাংকের লিংক চলে গিয়েছে। ওই প্রশ্ন ব্যাংকের লিংকটা পাওয়ার জন্য যে ফর্মটি আছে ওই ফর্মটি ফিল আপ করে ফেলো। অ্যান্ড ওই যে যে প্রশ্ন ব্যাংক আছে, ওই প্রশ্ন ব্যাংক কিন্তু তোমাদের জন্য কি হইতে পারে? তোমাদের জন্য ধরো একেবারে নাপা ট্যাবলেট না, এটা ধরো একেবারে প্যারাসিটামল, ঠিক আছে? সো এইটা যদি তুমি খাও এখন অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে। আহ একজন বলছো আমার কেন জানি ভয় হয়, আমি কি এ প্লাসটা পাবো? তাহলে তুমি এ প্লাসটা পাবা, কারণ যার মধ্যে এই ভয়টা আছে না, সে আসলে পড়াশোনা করেছে। দ্যাটস ওয়াই সে ভয় পাচ্ছে। দেখবা তোমার যেই বন্ধুটা পড়াশোনা করে না, তার পরীক্ষা নিয়ে কোনো টেনশনও নাই। ওকে, কোশ্চেন ব্যাংকটা তোমাদের যে ফর্মটা দেয়া হয়েছে ফেসবুকে, তোমাদের কমেন্ট সেকশনে দেখো একটা ফর্ম দেয়া হয়েছে। আর যারা শিক্ষক স্টুডেন্ট ছিলা তারা তো আমাদের অ্যাপের মধ্যেই পেয়ে যাবা। আর যারা হচ্ছে ফেসবুকে দেখছো তারা হচ্ছে গিয়ে এই যে গুগল ফর্মটি আছে ফর্মটি ফিল আপ করে ফেলো, তারপর হচ্ছে গিয়ে তোমরা কোশ্চেন ব্যাংকটি পেয়ে যাবা। কেমন? চলো আমরা একটু ক্লাসটা আগাই, এবং এই পুরো গাইডলাইন সেশনটি ধরে সাথে থাকবো আমি তোমাদের সাইদুর ভাইয়া। কেমন? চলো। ওকে, সো একটা এমসিকিউ আমরা সলভ করে ফেলি। এই মুহূর্তে এসে তোমরা ঠিক কেমন অনুভব করছো? তোমরা কি অনেক বেশি আত্মবিশ্বাসী যে হ্যাঁ ভাইয়া আমরা অবশ্যই ভালো করব কারণ আমি অনেক বেশি পরিশ্রম করেছি? তোমরা কি এমন আত্মবিশ্বাসী, নাকি তোমরা হচ্ছে গিয়ে একেবারেই হতাশ যে আমি এতদিন কিছুই পড়লাম না, এই শেষ মুহূর্তে এসেও আমি কিছু করতে পারতেছি না? তোমরা ঠিক কোন পজিশনে? নাকি তোমাদের অবস্থাটা মোটামুটি, নাকি তোমরা এত বেশি কনফিউজড যে এখনো পর্যন্ত কি রেখে কি পড়বা ওইটাই বুঝতে পারতেছো না? ওকে, অনেকে বলতেছো কারো কারো অবস্থা আলহামদুলিল্লাহ এতে আছো, কেউ 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 বলতেছো সি, কেউ কেউ বলছো টি। ওকে, অর্থাৎ কারো অবস্থা হচ্ছে গিয়ে তোমাদের মোটামুটি, আর কেউ হচ্ছে এখনো কনফিউজড। তাহলে আজকের সেশনটা তোমাদের জন্যই। কারণ এই যে মোটামুটি অবস্থাটা, এখনো যে 2-3 দিন সময় আছে বা যেইটুকু সময় আছে, তোমরা যদি একটু ভালো মতো নিজেদেরকে
ওই জায়গাটাতে ইনপুট দিতে পারো যেই জায়গাটাতে তোমার সমস্যা, তাহলে আমি বিশ্বাস করি তোমাদের মোটামুটি থেকে তোমরা আত্মবিশ্বাসী হয়ে যেতে পারবা। যাদের কনফিউজড তোমরা এখনো, আজকের পর কনফিউজটা কোন জায়গায় ওইটা নির্ণয় করে তোমরা প্রথমে চলে যাবা মোটামুটিতে, তারপরে চলে যাবা আত্মবিশ্বাসীতে। কেমন? তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে তোমার নিজেকে আত্মবিশ্বাসটা তো রাখতে হবে, কিন্তু ওই আত্মবিশ্বাসটা ঠিক রাখার জন্য তোমাকে এখন খুব বেশি পড়াশোনা করতে হবে। হাতের যে মোবাইল ফোনটা আছে, এই মোবাইল ফোনটাকে একটু ছুটি দিয়ে দাও, এই মোবাইল ফোনটাকে একটু ছুটি দিয়ে দাও। পড়াশোনার বাইরে মোবাইল ফোন হাতে নিবা, কিন্তু হাতে নিয়ে কি করবা? হাতে নিয়ে তুমি হচ্ছে গিয়ে একটু যেই বিষয়টা তোমার সন্দেহ আছে ওই জিনিসটা নিয়ে একটু ঘাটাঘাটি করো, ওই জিনিসটা একটু সহজে বোঝার চেষ্টা করো। তুমি একটা ইংরেজি ওয়ার্ড মিনিং বুঝতে পারতেছো না, তার জন্য হচ্ছে একটু গুগলে সার্চ করো, ওইটা করতে পারো। কিন্তু এছাড়া এই মুহূর্তে মোবাইল ফোন তোমার হাতে নেওয়া একেবারে হারাম। মোবাইল ফোন হাতে নেওয়া কি তোমার জন্য এখন হারাম? এইটা একেবারে তুমি ধরতেই পারবা না এই কয়েকদিন। ওকে, সো এই বিষয়গুলো হচ্ছে খুব ভালোভাবে মেনটেন করতে হবে। এবং যারা হচ্ছে গিয়ে ফেসবুকে দেখছো ভিডিওটা, তোমরাও একটু জানায় দাও যে এই যে 4টা অপশনের মধ্যে তোমাদের অবস্থা মোটামুটি কোন পজিশনে আছে। কেমন? একটু দ্রুত হচ্ছে গিয়ে আমাদেরকে জানায় দাও। তারপর আসো আমরা হচ্ছে গিয়ে একটু সিলেবাসটা দেখার চেষ্টা করি। দেখো, তোমাদের প্রথম অধ্যায় হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা। এর মধ্যে কোন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ এবং কি কি টপিক গুরুত্বপূর্ণ, ওই জিনিসগুলোও আমরা পরবর্তীতে দেখব। প্রথমে দেখো, এই যে প্রথম অধ্যায় তোমাদের পৌরনীতি ও নাগরিকতা, এইখানে গিয়ে ভাইয়া তোমাদের কি কি পড়ানো হয়েছে? এইখানের পুরো বিষয়টা হচ্ছে পৌরনীতি কোথা থেকে আসলো, পৌরনীতি ও নাগরিকতা পাঠের প্রয়োজনীয়তা কি, আমাদের দেশে পরিবারগুলো কোন ধরনের এবং পরিবারের কার্যাবলীগুলো কি কি, এগুলো আমরা কোথায় পড়ছি ভাইয়া? এগুলো আমরা পড়ছি এই পৌরনীতি ও নাগরিকতা এই দিকটাতে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে এই অধ্যায়টা থেকে প্রতি বছর প্রশ্ন আসে। এই অধ্যায়টা থেকে কি হয় ভাইয়া? প্রতি বছর প্রশ্ন আসে, একেবারে কোনো ধরনের সন্দেহ ছাড়া। তুমি ধরে রাখো এর মধ্যে আবার একটা প্রশ্ন এমন থাকবে, উদ্দীপকে কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে, বুঝাই যায় যে পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। দেন আরেকটা প্রশ্ন থাকে, উদ্দীপকের পঠিত বিষয়টির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, বা নাগরিক জীবনে উদ্দীপকের বিষয়টির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এমন একটা জিনিস হচ্ছে কি তোমাদের থাকবে। কেমন? সো তখন তোমরা কি করো? তখন তোমরা হচ্ছে জাস্ট এই যে তোমাদের পৌরনীতি ও নাগরিকতা পাঠের প্রয়োজনীয়তা এবং পৌরনীতি ও নাগরিকতা কোথ থেকে আসছে, এই যে সিভিক্স, সিভিক্স শব্দটা সিভিস এবং সিভিটাস থেকে এসেছে। সিভিস শব্দের অর্থ কি? সিভিস শব্দের অর্থ হচ্ছে গিয়ে নাগরিক, সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। এই প্রত্যেকটা জিনিস তোমরা যখন পারো, লিখতে পারো পরীক্ষার খাতায়, তখন কিন্তু তোমরা ফুল মার্কস পাবা। অথবা প্রশ্নটা আসবে হচ্ছে পরিবার, মানে উদ্দীপকে কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে, পরিবারের প্রতি, পরিবারের সাধারণ কার্যাবলীগুলো ব্যাখ্যা করো, বা পরিবারের অর্থনৈতিক কার্যাবলীগুলো ব্যাখ্যা করো। তাহলেই কিন্তু খুব সুন্দর করে তোমাদের এই প্রথম অধ্যায় অ্যান্সার করা শেষ হয়ে যাচ্ছে। এবং এইখান থেকে প্রতি বছর প্রশ্ন আসবে, এইবারও প্রশ্ন আসে, মানে প্রতি বছর আসে, এবারও আসবে। ঠিক আছে? এইখানে কি নাই, কোনো ধরনের কোনো রকমের সন্দেহ নাই। ওকে, সো এই অধ্যায়টা তোমাদের ভালো মতো পড়া উচিত। এবং এই যে সবগুলো অধ্যায় মিলে তোমাদের পড়া আছে সর্বোচ্চ 60 পৃষ্ঠা, তোমাদের সর্বোচ্চ পড়া আছে 60 পৃষ্ঠা। তুমি আমাকে বলো, তুমি যদি প্রতিদিন 10 পৃষ্ঠা করেও মুখস্থ করো, তাইলেও তোমার এখনো, মানে তুমি যদি কিছু নাও পড়ে থাকো, এখনো তোমার এই বই শেষ করতে লাগবে মাত্র 1 উইক। তাহলে তোমার চিন্তাটা কোন জায়গায় আমাকে বলো। এবং এইটা যে শুধু এর বেলায় সত্য তা না, তোমাদের 9-10 এর যে বইটা, ওইটা সবগুচ্ছই তুমি যদি, মানে অন্তত মানবিক বিভাগে তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো, তোমার পড়তে 1 সপ্তাহই লাগবে, এর বেশি একটা দিনও লাগবে না। আমি ঠিক বলতেছি কিনা বলো? তুমি যদি মনোযোগ দিয়ে আমাদের ক্লাসগুলো দেখে এখন যদি তুমি বইটা খুলে পড়তে বসো, তাহলে তুমি আমাকে বলো, তুমি যদি একেবারে নতুনও হও, তোমার পড়তে কি 1 উইকের বেশি লাগার কথা কিনা আমাকে বলো। সালগুলা মনে রাখতে পারি না, সালগুলো তুমি যখন পড়বা
তখন হচ্ছে গিয়ে একটা স্টিকি নোট আছে না, এই নোটগুলো নিবা, হ্যাঁ, সালগুলো ওইখানে সুন্দর মতো লিখে উপরে লাগায় রাখবা, কিংবা তোমার পড়ার টেবিলের মধ্যে লাগায় রাখবা, যাতে করে তুমি বারবার দেখো, ঠিক আছে? কারণ দেখো, তুমি মানে তোমার নিজের জন্মসালটা বাদে আর কারো জন্মসাল কি তোমার মনে থাকে? তোমার বন্ধুর জন্মদিন তুমি পালন করতেছো, বাট ওটা কি তোমার মনে থাকে? থাকে না। এই যে 26শে মার্চ হচ্ছে গিয়ে স্বাধীনতা দিবস, 16ই ডিসেম্বর হচ্ছে গিয়ে বিজয় দিবস, 14ই ডিসেম্বর হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস, তারপর বলতে পারো তুমি আর কি আছে, আমাদের বর্তমানে 5ই আগস্ট আমাদের জুলাই অভ্যুত্থানের একটা স্মরণীয় সময় ছিল, হ্যাঁ, ওই একটা কি ওইটা কি দিবস যেন একটা ঘোষণা করা হয়েছে, সো ওই দিবসটা, তারপর 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। এই বিষয়গুলো আমরা কেন পারি বলতো? এই বিষয়গুলো আমরা কিভাবে পারি? 1966 সালে 6 দফা আন্দোলন হয়েছে, 1969 সালে গণ অভ্যুত্থান হয়েছে। এই বিষয়গুলো আমরা কেন পারি বলতো? কেন আমরা ভুল করি না? হ্যাঁ মিফতা, 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই জিনিসগুলো আমরা কেন ভুল করি না? তোমাদের কাছে কি এর উত্তর আছে? বলো তো আমাকে, একটু একটু জানাও। কারণ এই সালগুলো আমাদের স্মরণীয়, শুধু তাই না, কারণ এটা আমরা বারবার দেখছি, এইগুলো আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি। দ্যাটস ওয়াই তুমি যদি একই জিনিস বারবার দেখো, ওই জিনিসটা তোমার মাথায় ঢুকে যাবে, তোমার মাথায় থেকে যাবে। এই জন্য তুমি হচ্ছে গিয়ে প্রতিদিন তোমার যে সালগুলো মনে থাকে না, ওই সালগুলো আরেকবার দেখবা, এখন ওই সালগুলো প্রতিদিন আরেকবার দেখবা, তাহলেই দেখবা এই যে সালগুলো তুমি ভুলে যাও, ওই ভুলে যাওয়ার ঘটনা এখন আর তোমার মাথার মধ্যে আসবে না। ক্লিয়ার? সো এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, তারপর আসো, তুমি যদি আইন, স্বাধীনতা এবং সাম্য এই জিনিসটাতে যদি আসো, তাহলে তুমি কি দেখবা? তুমি দেখবা এই যে আইন, এই আইনটা কোন কোন উৎস থেকে আসে, আইনটা কয় প্রকার, সরকারি আইন কোনগুলো, বেসরকারি আইন কোনগুলো, এই আইন মেনে না চললে কি হতে পারে, এই প্রত্যেকটা বিষয় হচ্ছে এখানে আছে। স্বাধীনতা, স্বাধীনতা কত ধরনের হইতে পারে, সামাজিক স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, এই যে স্বাধীনতার প্রকার ভেদগুলো, এই জিনিসগুলো আসবে। একই সাথে সাম্য, এবং এগুলোর একটার সাথে আরেকটা সম্পর্ক আছে। বিশেষ করে আইন এবং স্বাধীনতার সম্পর্ক নিয়ে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে, তো এইগুলো তোমাদের পড়ে শেষ করে ফেলতে হবে। আইন এবং স্বাধীনতার সম্পর্ক কি, আইন না থাকলে সমাজে কি ঘটতে পারে, তোমাকে খ নাম্বারে প্রশ্ন করতে পারে, আইনের অভাবে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়, ব্যাখ্যা করো। কিংবা আইন যেখানে থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না, ব্যাখ্যা করো। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আসবে, এবং এইগুলোই যাতে তোমরা ঠিকভাবে পড়তে পারো তার জন্যই হচ্ছে গিয়ে আমাদের এই যে তোমাদের এই প্র্যাকটিস বুকটা দেখো, পৌরনীতি ও নাগরিকতা প্রশ্ন ব্যাংক। জাস্ট এইটা যদি তুমি মনোযোগ দিয়ে খুব ভালোভাবে পড়তে পারো, তুমি নিশ্চিত থাকো তোমার ক খ নিয়ে কোনো টেনশন একেবারেই করতে হবে না, কোনো চিন্তা নাই তোমার। পরীক্ষায় ক খ নিয়ে কোনো চিন্তা নাই তোমার, এবং বহু নির্বাচনীয় দেখবা অনেকগুলো কমন পড়ে গেছে, এমসিকিউও দেখবা অনেকগুলো কমেন্ট, তোমার কমেন্টে যে লিঙ্কটা দেয়া আছে ওইখান থেকে আগেই করো। যারা বলতেছো কোত্থেকে পাবা, যারা ফেসবুকে দেখতেছো তাদের কমেন্টে লিঙ্কটা দেয়া আছে, ওইখানে ফর্ম পূরণ করো, ফর্ম পূরণ করার পরেই তুমি এটা পেয়ে যাবা। যারা অ্যাপে দেখছো অলরেডি, অ্যাপে হচ্ছে কি এটা ফ্রিতে দিয়ে দেয়া হবে, এইটা তোমরা পেয়ে যাবে, এবং যারা পেইড স্টুডেন্ট আছো তারা তো অবশ্যই পাবা। দেখো, সো এই যে এইটা যদি তোমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করো, দেখো এইখানে হচ্ছে তোমার এই যে বলা আছে যে পৌরনীতি পড়ে ইমরান প্রাচীন গ্রিসের দুটি অবিচ্ছেদ্য বিষয় সম্পর্কে জেনেছে, বিষয় দুটির নাম কি? হ্যাঁ, এইখানে হয়তো খুব বেশি দেখা যাবে না যেহেতু এটা একেবারে সাদা। কি লেখা আছে যে ইমরানের জানা দুটি বিষয় হলো নাগরিক এবং নগর রাষ্ট্র। কারণ আমরা জানি যে প্রাচীন গ্রিসে নাগরিক এবং নগর রাষ্ট্র এই দুইটা বিষয়ের সম্পর্ক ছিল অবিচ্ছেদ্য, ঠিক আছে?
ওকে, এইখানে যেহেতু সাদা ব্যাকগ্রাউন্ড তোমরা হয়তো এখানে ভালো মতো বুঝতে পারবা না, কিন্তু যখন তোমরা হচ্ছে ওই পিডিএফটা ওপেন করবা তখন হচ্ছে গিয়ে তোমরা এটা একেবারে ক্লিয়ারলি বুঝতে পারবা কেমন। এবং এখানে এমসিকিউ, ক নাম্বারের প্রশ্ন, খ নাম্বারের প্রশ্ন সবকিছু তুমি আলাদা আলাদা ভাবে পেয়ে যাচ্ছ। সো এইখানে কিন্তু দেরি করার কোনো সুযোগই নাই কেমন। তারপরে আসো, তারপরে তুমি যদি রাষ্ট্র সরকার ব্যবস্থা, প্রতি বছর প্রশ্ন আসে, একাধিক প্রশ্ন আসবে, একটার বেশি প্রশ্ন আসবে। রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা খুব সুন্দর। এই যে তোমার রাষ্ট্র সরকার ব্যবস্থার মধ্যে কিংবা বাংলাদেশের সরকার ব্যবস্থার মধ্যে এইখানে তোমার কতগুলো ইম্পর্টেন্ট কথাবার্তা আছে। কোনটা গণতান্ত্রিক রাষ্ট্র, কোনটা এককেন্দ্রিক রাষ্ট্র, কি কি আছে, চলো আমরা একটু টপিকে চলে যাই, তাহলে আমরা আরো বিস্তারিত দেখতে পারবো। এই যে দেখো, রাষ্ট্র সরকার ব্যবস্থায় বিভিন্ন ধরনের রাষ্ট্র ও সরকার ব্যবস্থা বর্ণনা করতে পারবে। এই যে এইটা তোমাদের বই কিন্তু লেখা আছে। সো পরীক্ষায় দেখবা রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা থেকে চলে আসবে যে উদ্দীপকে কোন রাষ্ট্র সম্পর্কে বলা আছে, উদ্দীপকে কোন রাষ্ট্র সম্পর্কে বলা আছে। তখন কিন্তু তোমাকে বলতে হবে যে উদ্দীপকে একনায়কতান্ত্রিক রাষ্ট্র সম্পর্কে বলা আছে কিংবা উদ্দীপকে গণতান্ত্রিক রাষ্ট্র সম্পর্কে বলা আছে। সো এইগুলো কিন্তু কোনোভাবেই হচ্ছে ভুল করা যাবে না, ঠিক আছে। এবং এইখানে এই যে দেখো, গণতন্ত্র এবং একনায়কতন্ত্রে পার্থক্য নির্ণয় করতে পারবে। ধরো তোমার দুইটা সরকার ব্যবস্থা উদ্দীপকে দেয়া থাকতে পারে, একটা দেয়া থাকতে পারে গণতান্ত্রিক রাষ্ট্র, আরেকটা দেয়া থাকতে পারে এককেন্দ্রিক রাষ্ট্র। তখন তোমাকে বলবে এই গণতান্ত্রিক রাষ্ট্র এবং একনায়কতান্ত্রিক রাষ্ট্র অর্থাৎ উদ্দীপকের দুটি রাষ্ট্রের মধ্যে বা উদ্দীপকের ক ও খ রাষ্ট্রের মধ্যে কোন রাষ্ট্রটি দেশের মঙ্গলের জন্য ভালো ব্যাখ্যা করো। তুমি অবশ্যই অবশ্যই কোনটা ভালো বলো তো, একনায়কতন্ত্র এবং গণতন্ত্র এই দুইটার মধ্যে কোনটা বেশি ভালো। যারা ফেসবুকে দেখতেছো তারাও কিন্তু কমেন্ট করে জানাই দিতে পারো। হ্যাঁ অরুন্ধতী, এইগুলো তুমি প্রিন্ট করে নিতে পারবা। গণতন্ত্র, ভেরি গুড ভেরি গুড, সবাই বলতেছো গণতন্ত্র। ওকে, দ্যাটস ওয়াই, যেহেতু গণতন্ত্র ভালো, তো তোমাকে এখন তাইলে ব্যাখ্যা করতে হবে যে গণতন্ত্রটা কি কি কারণে ভালো। এবং আমি আগেই বলে দিয়েছিলাম যে যদি পয়েন্ট করে লিখতে পারো তাইলে কিন্তু তুমি একেবারে 3-এ 3, 4-এ 4 পাবা, এই ক্ষেত্রে কোনো সন্দেহ নাই কেমন। যেইখানেই পয়েন্ট করার সুযোগ আছে ওইখানেই তুমি পয়েন্ট করে লিখে ফেলবা। ওকে, তারপর এই যে দেখো বাংলাদেশের সরকার ব্যবস্থা, এই বাংলাদেশের সরকার ব্যবস্থায় দেখো বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার ক্ষমতা ও কার্যাবলী, এইখান থেকে যেই কোনো একজনকে নিয়ে প্রশ্ন আসবেই আসবে। হইতে পারে সেটা প্রধানমন্ত্রী নিয়ে আসতে পারে, বলবে যে সে হচ্ছে মন্ত্রিসভার প্রধান এবং তার সাথে পরামর্শ ব্যতীত রাষ্ট্র কোনো কাজ করতে পারে না। তাহলে আমরা অবশ্যই ভাইয়া কি অ্যান্সার করব বলতো, আমরা অবশ্যই তখন অ্যান্সার করে ফেলতে পারবো প্রধানমন্ত্রী। কারণ প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ ব্যতীত রাষ্ট্রপতি কিছু করতে পারে না, শুধুমাত্র প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া। এবং এই প্রধানমন্ত্রী হচ্ছে গিয়ে আমাদের মন্ত্রিসভার প্রধান এবং সংসদের নেতা। সো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে তোমার উদ্দীপকে দেয়া থাকবে। তোমাকে তারপর প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী হয়তো ব্যাখ্যা করতে বলতে পারে, ঠিক আছে। সো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে তোমার গ এবং ঘ দুইটার জন্যই খুবই ইম্পর্টেন্ট। এবং এইখান থেকে প্রতি বছর প্রশ্ন তো আসেই, একের অধিক প্রশ্ন আসে, একের অধিক প্রশ্ন আসে। সুতরাং তোমরা কোনো চিন্তা ভাবনা করা ছাড়া এই যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং মন্ত্রিসভার ক্ষমতা খুব ভালোভাবে পড়ে ফেলো। এইটা একটা টপিক। আরেকটা টপিক কি আছে দেখো, আরেকটা টপিক আছে এই যে বাংলাদেশের আইনসভা এবং বিচার বিভাগের গঠন ক্ষমতা কার্যাবলী, গঠন ক্ষমতা কার্যাবলী। গঠনটা খুব বেশি আসে না, কার্যাবলী এবং ক্ষমতাটাই বেশি আসে। কার্যাবলী এবং ক্ষমতাটা কি হয়, খুব বেশি আসে। সো এই জিনিসগুলো হচ্ছে কি যদি পড়ে ফেলো তাহলে দেখবা খুব ভালোভাবে তোমরা পরীক্ষা অ্যান্সার করতে পারতেছো। গণতন্ত্রে রাজনৈতিক দল এবং নির্বাচন ব্যবস্থা, এই যে রাজনৈতিক দল কিংবা নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন কমিশন, এই বিষয়গুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। প্রশ্ন আসতে পারে কোথা থেকে, এই দেখো রাজনৈতিক দলের ধারণা এবং বৈশিষ্ট্যগুলো কি। প্রশ্নে তোমাকে একটা উদ্দীপক দিয়ে বলবে যে উদ্দীপকটি কিসের সাথে মিলে,
বা কোন বিষয়টিকে নির্দেশ করে? তুমি বলবা যে উদ্দীপক রাজনৈতিক দলকে নির্দেশ করে। শুধু এতটুকু বললে তো হবে না, রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলো এরপর বলতে হবে। রাজনৈতিক দলের মধ্যে আবার অনেকগুলো ক্যাটাগরি আছে। একদলীয় ব্যবস্থা আছে কোনো কোনো দেশে, কোনো কোনো দেশে দ্বিদলীয় ব্যবস্থা আছে। একদলীয় মানে একটাই, সাংবিধানিকভাবে একটা দলই থাকতে পারবে, এর বেশি দল আর থাকতে পারবে না, যেটা হচ্ছে জার্মানির হিটলার কিংবা ইতালির মুসোলিনি যেটা করেছিল। ঠিক আছে, একদলীয় ব্যবস্থা। যদি বলে যে দ্বিদলীয়, দ্বিদলীয়তে কি হয় বলতো? দ্বিদলীয়তে দুইটা রাজনৈতিক দল থাকে। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রে আছে, একটা হচ্ছে গিয়ে তোমার কি, একটা হচ্ছে গিয়ে তোমার রিপাবলিক, আর একটা কি ডেমোক্রেট। ডেমোক্রেট এবং রিপাবলিক, এই দুইটার মধ্যে কিন্তু ক্ষমতা কি হয়, ঘুরে ফিরে বারবার আসে, অন্য কোনো দল কিন্তু নাই। সো এটাকে তুমি বলতে পারো দ্বিদলীয় ব্যবস্থা। ঠিক আছে, দুইটা রাজনৈতিক দল ওইখানে প্রধান থাকবে। সো এই জিনিসগুলো তোমার খুব ভালো মতো পড়তে হবে, এবং এইখানে কিন্তু কোনো সাল নাই। মজার বিষয় হচ্ছে এখানে কোনো সাল নাই, তুমি জাস্ট যদি ভালোভাবে পড়তে পারো তাহলেই হয়েছে, এখানে কোনো সাল নাই। তারপর দেখো, এই যে গণতন্ত্রের রাজনৈতিক দল এবং নির্বাচন ব্যবস্থার পরে স্থানীয় সরকার ব্যবস্থা, এইখানে তোমাকে জাস্ট এইটা মাথায় রাখতে হবে যে পুরো ছকটা কেমন। ছকটা হচ্ছে গিয়ে তুমি যদি গ্রাম অঞ্চলে চিন্তা করো, তুমি যদি গ্রাম অঞ্চলের কথা চিন্তা করো তাহলে জিনিসটা আসবে কি, প্রথমে আসবে গিয়ে তোমার ইউনিয়ন, ইউনিয়ন, তারপরে আসবে উপজেলা, তারপরে আসবে জেলা। অর্থাৎ ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। এইটা কি ভাইয়া? এইটা হচ্ছে গ্রামাঞ্চলের যে স্থানীয় সরকার, গ্রামাঞ্চলের যে স্থানীয় সরকার, এইটার যে কাঠামো, ইউনিয়ন, উপজেলা, জেলা, অর্থাৎ ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। তুমি এই ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ গেলে তারপর আসবে তোমার শহরাঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা। গ্রামাঞ্চল বাদে এবার আসো শহরাঞ্চল। শহরাঞ্চলে কি, একটা হচ্ছে পৌরসভা, আরেকটা হচ্ছে সিটি কর্পোরেশন। একটা হচ্ছে পৌরসভা, আরেকটা হচ্ছে সিটি কর্পোরেশন। এইটা হচ্ছে শহরাঞ্চলের। তো এইভাবে করে তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, তাইলে কি ইউনিয়ন পরিষদের কার্যাবলী ব্যাখ্যা করো, কিংবা উপজেলা পরিষদের কার্যাবলী ব্যাখ্যা করো, কিংবা জেলা পরিষদের কার্যাবলী ব্যাখ্যা করো। এবং দেখবা যে কিছু কিছু উন্নয়ন কর্মকাণ্ড আছে বা উন্নয়ন প্রকল্প আছে যেগুলো এদের প্রত্যেকের কাজ, এবং তোমাকে হচ্ছে তুমি যদি একটা খুব ভালো মতো মুখস্থ করো, দেখবা পরের গুলোতে একই রকমের জিনিসপাতি আছে। যেমন পরিবেশ রক্ষা করা মোটামুটি এদের সবারই কাজ, অন্তর্গত এলাকার পরিবেশ রক্ষা করা মোটামুটি এদের সবারই কাজ। সুতরাং একটা কাজ তোমার হয়ে গেল। যারা কি করবে, এরা হচ্ছে ওই এলাকার অন্তর্গত যে অঞ্চল আছে সেই অঞ্চলের পরিবেশ রক্ষায় কাজ করবে। বিশেষ করে জেলা পরিষদ এই কাজটা বেশি করে। তারপর আরেকটা জিনিস দেখো, উপজেলা পরিষদের কাজ হচ্ছে ইউনিয়ন পরিষদের মধ্যে, মানে একটা ইউনিয়নের সাথে আরেকটা ইউনিয়নের যে রাস্তাঘাটগুলো, ওই রাস্তাঘাটগুলো যাতে ঠিকভাবে মানে মেরামত করা হয়, সংস্কার করা হয়, ওইটা দেখা। আবার জেলা পরিষদের কাজ হচ্ছে উপজেলা থেকে উপজেলা, একটা উপজেলার সাথে আরেক উপজেলার যে যোগাযোগ ব্যবস্থা, ওইটা যাতে ঠিকভাবে কাজ হয়, ওইটা নিশ্চিত করা। তাহলে বলবো ভাইয়া ইউনিয়ন পরিষদের কাজ কি? গ্রামাঞ্চলের এক গ্রামের সাথে আরেক গ্রামের যে রাস্তাগুলো, ওই রাস্তাগুলো যদি ঠিকঠাক ভাবে কাজ না করে, কিংবা ওই রাস্তাগুলোতে যদি খানাখন্দ থাকে বা মানুষের চলাফেরা করতে অসুবিধা হয়, ওই রাস্তাগুলো মেরামতে সাহায্য করা হচ্ছে ইউনিয়ন পরিষদের কাজ। আবার এরা সবাই এলাকায় হচ্ছে গিয়ে যদি কোনো তোমার ধর্মীয় স্থাপনা থাকে, একে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কিন্তু জেলা পরিষদের উপরে থাকে। এই যে উপজেলায় কিংবা ইউনিয়নে যদি কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা থাকে, ধরো কান্তজির মন্দির, কিংবা হচ্ছে পানামনগর, কিংবা হচ্ছে তোমার ধরো না, পানামনগর ছাড়া আর কি আছে,
মহাস্থানঘর, তারপরে হচ্ছে গিয়ে তোমার আরো যত জাদুঘর আছে বা এরকম স্থাপনা আছে, ওইগুলোকে রক্ষণাবেক্ষণ করা কিন্তু জেলা পরিষদের অন্যতম দায়িত্ব। তারপর এলাকায় নিরাপদ পানির সরবরাহ আছে কিনা, স্যানিটেশন ব্যবস্থা ঠিক আছে কিনা, এলাকায় হচ্ছে গিয়ে স্বাস্থ্য সম্পর্কে কিংবা কোনো মহামারী সম্পর্কে যদি সচেতন করতে হয়, ওই সচেতনতা কার্যক্রম সম্পর্কে, পয় নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন সম্পর্কে, এই সব কিছু নিয়ে কিন্তু তোমার কাজ করে তারা, স্থানীয় সরকার। সো এই দিকগুলো তোমার আসবে। এবং একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমার মনে করো যে এটা পরীক্ষায় আসবেই বা আসেই, ওইটা হচ্ছে গিয়ে তোমার স্থানীয় সরকারের গুরুত্ব ব্যাখ্যা করো। স্থানীয় সরকারের গুরুত্ব, এইবারে স্থানীয় সরকারের গুরুত্ব ব্যাখ্যা করো। এটা বিভিন্ন ভাবে আসতে পারে। স্থানীয় সরকারের গুরুত্ব প্রতিবার আসে স্থানীয় সরকারের গুরুত্ব। সেটা তোমার আসতে পারে যে নাগরিকতার বিকাশে স্থানীয় সরকারের গুরুত্ব কি, কিংবা স্থানীয় উন্নয়নে স্থানীয় সরকারের গুরুত্ব কি, কিংবা গ্রামাঞ্চলের উন্নয়নে স্থানীয় সরকারের গুরুত্ব কি। মানে যেইভাবেই আসুক না কেন, সব কথাবার্তা ঘুরে ফিরে একই হয়। মূল কথা কি, তোমার মূল কনসেপ্টটা বুঝতে হবে যে এত বড় একটা দেশকে কেন্দ্র থেকে শাসন করা কোনোভাবেই সম্ভব না। সুতরাং এই স্থানীয়, দেখো তোমার প্রধানমন্ত্রী, মন্ত্রী, এরা সবাই বৈশা থাকে সচিবালয়ে। এরা কই বৈশা থাকে? সচিবালয়ে। সচিবালয় কি? প্রশাসনিক কেন্দ্র, সচিবালয়ে। আর মানুষ যে গ্রামে বসবাস করে, এই দুইজনের মধ্যে একটা বড় গ্যাপ থাকতেছে না? এই দুইজনের মধ্যে একটা বড় ব্যবধান না? এই ব্যবধানটাকে কি করতে হয়? এই ব্যবধানটাকে কমায় আনতে হয়। ধরো তুমি থাকো হচ্ছে গিয়ে সিঙ্গাপুর, তোমার মা থাকে হচ্ছে বাংলাদেশ। এখন তুমি কি চাইলেও তার সকল খোঁজ খবর তুমি একদম সময় সময়ে পাবা? তুমি একেবারে, ধরো তুমি চাচ্ছ, তুমি তোমার মাকে খুবই মনে প্রাণে ভালোবাসো, তারপরেও কি তুমি তোমার মায়ের সঠিক সেবা নিশ্চিত করতে পারবা তুমি সিঙ্গাপুরে বসে থেকে এবং তোমার মা বাংলাদেশে থেকে? ধরো তুমি 3 বেলা ফোন দিতে পারবা, কিন্তু ধরো তার রাতের 3টা বাজে হঠাৎ করে সে অসুস্থ হয়ে গেছে, এখন থেকে হসপিটাল নিয়ে যাবে কে? কিংবা ধরো সে হচ্ছে গিয়ে হঠাৎ করে অসুস্থ হইলো না, কিংবা তার হচ্ছে গিয়ে প্রচুর মনে চাচ্ছে যে এখন হচ্ছে গিয়ে সে তার ছেলে মেয়ে থাকলে তাদের সাথে একটু ঘুরতে যেতে পারতো। হ্যাঁ, তো এই ধরনের ইচ্ছাগুলো তুমি তো সিঙ্গাপুর থেকে পূরণ করতে পারবে না। তখন তুমি কি করবা? তখন তুমি চিন্তা করবা, আচ্ছা সিঙ্গাপুরে থাকতেছি, আমার তো টাকা পয়সা ভালোই আছে, একটা কাজ করি, আমি আমার মায়ের জন্য 2জন মানুষ রেখে দিই যারা অল টাইম বাড়িতে থেকে আমার মাকে দেখাশোনা করবে। তখন কিন্তু তোমার একটা সুযোগ তৈরি হবে, তুমি তাদেরকে ফোন দিয়ে সার্বক্ষণিক তার ব্যাপারে খোঁজ খবর নিতে পারবা, তার একটা সাপোর্ট তৈরি হবে। ঠিক সেম কাজটাই হচ্ছে স্থানীয় সরকারে ঘটতেছে। এই যে স্থানীয় পর্যায়ের মানুষের সাথে কেন্দ্রীয় প্রশাসন বা সরকারের যে একটা দূরত্ব, ওই দূরত্বটা কমানোর কাজটা করে হচ্ছে স্থানীয় সরকার। অর্থাৎ এই স্থানীয় সমস্যাগুলো তারা হচ্ছে এই কেন্দ্রে বা এই সচিবালয়ের কাছে পৌঁছায় দেয় এবং স্থানীয় সমস্যাগুলো সমাধান করতে পারে। তো আমরা কি ভাই স্থানীয় সরকারটা একদম ক্লিয়ারলি বুঝতে পারছি এবং এটা কেন গুরুত্বপূর্ণ, এটা কি আমরা একটা ধারণা পেয়ে গেছি বলতো? যদিও এখন তোমরা সবাই এই ধারণাগুলো পেয়ে আছো অলরেডি, সো তারপরও জিজ্ঞাসা করতেছি যে এই তোমরা যে তথ্যগুলো আছে এগুলো সবাই খুব ভালোভাবে পাইছো কিনা। ওকে, সবাই বুঝে গেছো, ভেরি গুড। যারা এখনো বুঝো নাই তারাই কিন্তু হচ্ছে সেই হতাশ স্টুডেন্ট। অর্থাৎ তোমাদেরকে এখন কি করতে হবে ভাইয়া? তোমাদেরকে এখন, তোমরা যদি শিখর পেইড ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো, তো তোমাদের যে এই যে আগে যে ক্লাসগুলো হয়েছে এগুলো কি তোমাদের রিভিশন হয়েছে না? ওই ক্লাসটাতে একদম সুন্দর মতো চলে যাও, ঠিক আছে? ওই ক্লাসটাতে সুন্দর মতো চলে গিয়ে এটা বুঝে আসো। আজকে হচ্ছে গিয়ে তোমাদের গাইডলাইন ক্লাস ভাইয়া, আজকেও তোমাদেরকে টপিক বোঝানোর ক্লাস না, ঠিক আছে? সো চাইলেও আমি এখন স্থানীয় সরকার তোমাদেরকে 1 ঘন্টা দিয়ে ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু তোমাদের যে ক্লাসটা হয়েছিল সেইখানে কিন্তু এটা পুরোটা ব্যাখ্যা করা ছিল। তো তোমরা হচ্ছে এই ক্লাসটা একটু দেখে ফেলো। ওকে, এইবার আসো, পরীক্ষার সময় তুমি
সময়টাকে কিভাবে কাজে লাগাবা। কারণ তোমাদের একটা খুব বড় ধরনের প্রবলেম হচ্ছে ভাইয়া, সময় দেয় হচ্ছে গিয়ে মাত্র 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে তো এত কিছু লিখে শেষ করতে পারি না, এই 3 ঘন্টার মধ্যে এত কিছু লিখে শেষ করতে পারি না। কিন্তু তোমাদেরই বন্ধুরা আবার দেখবা যে 100-তে 98 পেয়ে যায়, 99 পেয়ে যায়। তাইলে সে কিভাবে করে, যে সে তো এই 3 ঘন্টার মধ্যেই ওই মার্কসটা পাচ্ছে, তুমিও তো 3 ঘন্টাই সময় পাচ্ছ। তাহলে সমস্যাটা কোন জায়গায়, যে তোমাদের দুইজনের মধ্যে নাম্বারের এতটা তফাৎ বা তুমি শেষ করতে পারো না? তার মানে ভাইয়া তোমার সময় ব্যবস্থাপনার কি আছে, অভাব আছে। এখন এটা কিভাবে, ধরো আমার কাছেও 1 লাখ টাকা আছে, তোমার কাছেও 1 লাখ টাকা আছে, কিন্তু তুমি 1 লাখ টাকা দিয়ে এক রাতে কক্সবাজারে একটা 5 স্টার হোটেলে থেকে শেষ করে ফেলছো, আর আমি ওই 1 লাখ টাকা দিয়ে সুন্দর মতো কি করছি, ম্যানেজমেন্ট করে ওই 1 লাখকে আমি 10 লাখ টাকা বানাইছি। কিছু ব্যবসায় বিনিয়োগ করছি, অল্প কিছু টাকা দিয়ে আমি আবার ঘুরছি, অল্প কিছু টাকা দিয়ে আমি কৃষককে হচ্ছে গিয়ে একটা ক্ষেতে ফসল চাষ করতে বলছি। সো অনেক কিছুই তো করা যায়, তাই না? সো এই জন্য বললাম যে এই যে 3 ঘন্টা, এই 3 ঘন্টা আসলে অনেক সময়। তোমাদেরকে জাস্ট এই সময়টা সুন্দরভাবে ব্যয় করতে হবে। কিভাবে ব্যয় করতে হবে দেখো, সহজ প্রশ্ন আগে লিখবা। সহজ প্রশ্ন কি লিখবা, আগে লিখবা। এখন পরীক্ষার হলে কিন্তু তোমার খাতা তোমার চেহারা, পরীক্ষার হলে তোমার চেহারা দেখে বলবে না যে আচ্ছা এই যে কমেন্ট করতেছো শীতুল কিংবা অহনা, কেউ কিন্তু বলবে না যে শীতুল তুমি দেখতে অনেক সুন্দর, কিংবা অহনা তোমাকে তো দেখতে অনেক চমৎকার লাগছে বাবা। এই রকম কিন্তু পরীক্ষার হলে কোনো সুযোগ নাই। যখন পরীক্ষক খাতাটা দেখবে তোমার হাতের লেখা, তোমার নাম্বার বেশি পাওয়ার যে উপায়গুলো, ওই উপায়গুলো দেখো। তোমার হাতের লেখা, কাটা ছেঁড়া, হাতের লেখা কাটাকাটি, আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো হচ্ছে গিয়ে তোমার ভূমিকা রাখবে। 1 মিনিট আমি বলছি। ওকে, সো তোমাদের হাতের লেখা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কাটাকাটি একটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ওকে, এরপরে তোমাদের আর কি হইতে পারে, তোমাদের লেখার গঠন বা সৃজনশীলের গঠন। তুমি যদি একেবারে একেবারে ধরো এইরকম খালি লিখতেই আসো, খালি লিখতেই আসো, সব খালি লিখা লিখা, টিচারের মাথাটা দেখেই গরম হয়ে যাবে। টিচারের লেখাটা মানে দেখেই একেবারে গরম হয়ে যাবে যে এই কি অবস্থা। ঠিক আছে, তো তোমাকে যেটা করতে হবে, ধরো তুমি লিখলা 2 লাইন, তারপরের লাইনটা আবার এইখান থেকে শুরু করো, আবার এই প্যারাটা শেষ হইলে পরের প্যারাটা আবার হচ্ছে গিয়ে তুমি এইখান থেকেই শুরু করবা। একটু গ্যাপ দিবা, প্যারাগুলোর মধ্যে একটু গ্যাপ দিবা, যাতে করে বোঝা যায় যে হ্যাঁ এটা একটা আলাদা প্যারা। এইভাবে করে তুমি গঠনটা করবা। কাটাকাটি হয়ে গেছে, একটা টান দিয়ে কেটে দিবা। তোমার ধরো তুমি ঘটনা লিখতে গিয়ে গঠনা এইটা লিখে ফেলছো, ট এর জায়গায় ঠ লিখে ফেলছো, ওকে, তুমি এটাকে একটা টান দিয়ে কেটে দাও। আমাদের স্বভাব হচ্ছে এটাকে এমন এমন করি, দরকার নাই তো ভাই। দেখো দেখতে কি বাজে দেখায়? তুমি যখন টিচার হয়ে খাতা দেখবা, তোমার কাছেও এগুলা খুবই বাজে দেখাবে। সো কোনোভাবেই এতগুলো কাটাকাটি করা যাবে না। হাতের লেখাটা এখন তো আর সুন্দর করার টাইম নাই। সো এখন আর কি করবা, তবে এতদিন ধরে বলে আসছি যাদের হাতের লেখা সুন্দর তারা একটু কিছুটা স্বস্তিতে থাকতে পারো, তোমাদের নাম্বার অন্যদের চেয়ে বেশি আসবে। এবং সৃজনশীলের গঠনটা তোমরা
সামনেও এটা নিয়ে কথা বলবো যে সৃজনশীল আমরা কিভাবে গঠনমূলক উপায়ে লিখবো, সো এইটা নিয়েও কথা আছে। তাইলে তুমি যেটা করবা, প্রথমে সহজ প্রশ্ন লেখা শুরু করবা, হাতের লেখাটা সুন্দর রাখবা, কোনো ধরনের কাটাকাটি করবা না। এখন আমাদের মধ্যে যেটা দেখা যায় যে আমরা, আচ্ছা এই প্রশ্নটা আগে আছে এটা আগেই লিখি। আরে না ভাই, তোমাকে কেউ বলে নাই যে 1 নং প্রশ্ন দিয়েই শুরু করতে হবে বা 2 নং দিয়েই শুরু করতে হবে। তুমি চাইলে 11 নম্বর প্রশ্নটাও লিখতে পারো। ডিপেন্ড করতেছে তুমি কোনটা সবচেয়ে ভালো পারো, তুমি কোনটা সবচেয়ে ভালো পারো ওই প্রশ্নটা দিয়ে তুমি লেখা শুরু করবা। কিন্তু তুমি ওইটা যতই ভালো পারো ওইটা আবার 40 মিনিট নিয়ে লেখা যাবে না। তুমি এই প্রশ্ন যতই ভালো পারো এটা 40 মিনিট নিয়ে লেখা যাবে না। একেবারে হচ্ছে সহজ কথা, এই 40 মিনিট তুমি ব্যয় করতে পারবা না। তোমার প্রতিটা সৃজনশীলের জন্য 25 মিনিট বরাদ্দ। তুমি সর্বোচ্চ প্রথম প্রশ্নটা 28 থেকে 30 মিনিট নিতে পারো, কারণ প্রথমে আমাদের হাত একটু মানে ধীরে চলে, পরবর্তীতে যে ফাস্ট হয়ে যায়। সো প্রথম প্রশ্নে তুমি সর্বোচ্চ 5 মিনিট বেশি নিতে পারো, এর একটুও না। এবং এর পরের প্রশ্ন থেকে তোমাকে 25 মিনিট 22 মিনিট এরকম সময়ের মধ্যে সৃজনশীল শেষ করে ফেলতে হবে লিখা। মনে রাখবা, একটা প্রশ্ন তুমি যদি 40 মিনিট লিখো, তোমাকে কি 10-এর মধ্যে 12 দিবে? 10-এর মধ্যে কি তোমাকে 12 দিবে? যদি না দেয় তাহলে আমি কেন ভাইয়া এটার পিছে বেশি সময় নষ্ট করব? তোমাদের যেটা সমস্যা হয়, এই প্রশ্ন 40 মিনিট, এর পরের প্রশ্ন 30 মিনিট, এইভাবে লিখতে লিখতে তোমরা 6টা অ্যান্সার করো। তোমরা অ্যান্সার করো 6টা, তাহলে চিন্তা করো এখানে অলরেডি তোমার 10 মার্কস নাই। অথচ তুমি এটা যদি ভালো মতো লিখতা, তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম সৃজনশীল লিখে শেষ করতে পারো, অন্তত তুমি শেষ সৃজনশীলে 7 তো পাইতা, অন্তত তুমি 7 তো পাইতা। তাহলে এই 7 নাম্বার তোমার ছুটে গেল না। এই জন্য বললাম এইগুলো করা যাবে না। প্রতিটা সৃজনশীল নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে হবে, প্রতিটা সৃজনশীল নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে, একটু সময়ও বেশি নেওয়া যাবে না। ওকে, তারপর এই যে সময় ভাগ করে নেয়া, এইটাই বলতেছিলাম এতক্ষণ। এরপর আসো কঠিন প্রশ্নে আটকে না থাকা। একটা প্রশ্ন তুমি দেখতেছো মানে এত কঠিন আমি জীবনেও দেখি নাই, এখন আমার কথা হচ্ছে ওই প্রশ্নটা তোমারে দিতেই হবে। এইটা কি পরীক্ষার উপরে লিখা, মানে প্রশ্নের উপরে লিখা যে এত নং প্রশ্নের, যেমন আমরা যখন ইউনিভার্সিটিতে পরীক্ষা দেই মাঝে মাঝে বলা থাকে যে 5 এবং 6 নম্বর প্রশ্ন সহ 5টা প্রশ্নের উত্তর দাও, এরকম বলা থাকে। কিন্তু তোমাদের কি এরকম বলা থাকে যে তোমাদের কি দেখছো যে পৌরনীতি ও নাগরিকতায় লেখা যে এইখানে হচ্ছে গিয়ে এইটা সহ বা এর এই প্রশ্নটা বাধ্যতামূলক দিতেই হবে, এরকম কিছু লেখা থাকে? উত্তর হচ্ছে না ভাইয়া, এরকম কিছু লেখা থাকে না। তাইলে এরকম কিছু লেখা যদি না থাকে তুমি কঠিন প্রশ্নে আটকায় আছো কেন ভাইয়া? তুমি দেখছো, তোমার কাছে উদ্দীপকটা দেখে মনে হয়েছে তোমার এই টপিকটা কমন পড়ে নাই, দেখার দরকার নাই। বাদ, তুমি প্রথমে পুরো প্রশ্নটা পড়ে তুমি কোন 5টা অ্যান্সার করবা ওইগুলো তুমি হচ্ছে গিয়ে সিলেক্ট করে ফেলো। এরপরে তুমি বাকি কাজ, ওইটা আগে তুমি সিলেক্ট করে ফেলো এবং এরপর লিখতে শুরু করো। এখন ধরো তুমি বলবা যে ভাইয়া আমার 5টা ধরেন কমন পড়ে নাই, আমার কমন পড়ছে হচ্ছে 4টা। উদাহরণ দিচ্ছি, ধরে নাও তুমি 5টা তোমার দিতে হবে, তোমার কমন পড়ছে 4টা, আরেকটা কই পাবো ওই চিন্তা পরে হবে, আগে 4টা লিখো। ওই আরেকটা কই পাবা ওই চিন্তা পরে করে দেখা যাবে, আগে যেই 4টা ভালো মতো তোমার পারো মনে হয়েছে ওই 4টা আগে লিখো, এরপরে আরেকটা আসবে না আসমান থেকে। কারণ তুমি এই পুরো জিনিসটা লিখতে লিখতে তোমার ব্রেনটা দেখবে আরো অনেক খুলে যাবে, এবং ওই সময় যে তুমি প্রশ্নটা আরেকবার পড়বা যে কি কি অ্যাভেলেবল প্রশ্ন আছে যার মধ্যে থেকে আমাকে দিতে হবে এবং কোনটা আমি দিতে পারবো, তাইলেই কিন্তু তোমার খুব সহজভাবে হয়ে যাবে। ওকে, তাহলে কঠিন প্রশ্নে আটকে থাকা যাবে না। রিভিশনের জন্য সময় রাখা, এইটা হচ্ছে যাদের এরকম মিস্টেক হয়, তোমরা তো জানো, যেমন আমার লাইফে কখনো আমি রিভিশনের জন্য সময় রাখি নাই, কিন্তু তার মানে এই হয় নাই যে আমার রোলটা আমি ভুল লিখছি বা আমার নামটা আমি ভুল লিখছি, কিংবা আমি হচ্ছে 3 নাম্বার প্রশ্নের উত্তরের জায়গায় 6 নাম্বার প্রশ্নের উত্তর লিখছি, এটা আমার জীবনও হয় নাই। ঠিক আছে, সো আমি কখনো চেক করতাম না, এটা বলতে পারো আমার ওভার কনফিডেন্স। বাট তোমরা কিছু বান্দা আছো যারা হচ্ছে 6 নং প্রশ্নের উত্তর লিখতে গিয়ে এই যে লেখাটা এমন হয়ে গেছে, অর্থাৎ 6 নং প্রশ্নই লিখছো কিন্তু 5 হয়ে গেছে। আবার ক খ গ ঘ, গ নাম্বারের মধ্যে গ নাম্বারটা আবার দাও নাই, তাহলে কি পরীক্ষক তোমার গ নাম্বারটা লিখে দিবে? না,
তোমাকেই লিখতে হবে। তো এর জন্য রিভিশনের জন্য একটু 5টা মিনিট সময় রাখো। রিভিশনের জন্য একটু 5টা মিনিট সময় রাখলে খুবই ভালো হয়। যদি তুমি কোনো ভুল করে থাকো এটা তোমার চোখে ধরা পড়ে যাবে, বা যদি তুমি হচ্ছে 1টা মিনিট না থাকে ধরা পড়ে যাবে। এই ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, ওইটা সময় ব্যবস্থাপনার সাথে সামঞ্জস্যপূর্ণ না। এই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে পরীক্ষার খাতায় রোল, নাম, রেজিস্ট্রেশন নাম্বার। ভাইরে একটা কথা, এই 3টা জিনিস যখন তোরা ভুল করিস, তুই কেন পিছনে জিজ্ঞাসা করিস যে আচ্ছা এটা বন্ধু দেখো তো, এটা তো আমি একটু কেটে ফেলছি, এর এই কোনো সমস্যা হবে? আরে বেটা, তুই এসএসসি 26 ব্যাচের পরীক্ষার্থী, তোর পিছনে যে বসছে সেও এসএসসি 26 ব্যাচের পরীক্ষার্থী, তোর সামনে যে বসছে সেও এসএসসি 26 ব্যাচের পরীক্ষার্থী। তো তুই তারে যদি জিজ্ঞাসা করিস, সে কি আগে আরো 10 বার পরীক্ষার খাতায় ভুল করে দেখছে যে হবে কি না হবে? তো তুই তারে কেন জিজ্ঞাসা করিস? তোর পরীক্ষার হলে যে গার্ড দিবে তাকে তো টাকা দিচ্ছে সরকার, তুই তাকে জিজ্ঞাসা কর যে স্যার বা ম্যাম, হালকা নম্রভাবে ভদ্রভাবে ডাক দিয়ে যে স্যার আমি তো একটা ভুল করে ফেলছি, আমাকে কি এক্সট্রা খাতা দেওয়া যাবে কিনা? যদি বলে যে এক্সট্রা খাতা দেওয়া যাবে না স্যার, তাহলে এটা কোনো সমস্যা হবে কিনা, আমার তো ভয় লাগতেছে, যদি একটা খাতা দিতেন খুবই ভালো হইতো। হয় তিনি তোমাকে খাতা দিবেন, আর না হলে তিনি তোমাকে বলবেন যে এইটুকুতে কোনো সমস্যা নাই, বা যা কিছু বলা দরকার তিনি তোমাকে বলবেন, তুমি নিশ্চিন্তভাবে পরীক্ষা দিবা। কিন্তু তুমি বারবার তোমার পিছনের মানুষটাকে জিজ্ঞাসা করো যে এইখানে কি কোনো সমস্যা হইতে পারে, সে জানবে কেমনে এটা কোনো সমস্যা হইতে পারে কিনা? বুঝতে পারছো? সো এইগুলো করা পরীক্ষার হলে একেবারে হারাম। আরেকটা জিনিস সময় ব্যবস্থাপনার মধ্যে খুব গুরুত্বপূর্ণ, আরেকটা জিনিস, সেই জিনিসটা কি জানো? সেই জিনিসটা হচ্ছে তোমার পাশের বন্ধুকে বারবার না ডাকা, বারবার পিছনে তাকানো, বারবার পিছে তাকানো, বন্ধুকে ডাকা, এই জিনিসগুলো যারা করো তারাই পরীক্ষা শেষ করতে পারো না। এই জিনিসগুলো যারা করো তারাই পরীক্ষাটা শেষ করতে পারো না। বলতো কেন পরীক্ষাটা শেষ করতে পারো না? এর কারণ হচ্ছে এই যে তুমি পিছনে তাকায়, বন্ধু বন্ধু শুন, বন্ধু এ বন্ধু ক ক ক ছয়ের ক, আরে ভাই কি শুরু করলা? ছয়ের ক করতে করতে তোমার গেছে 2 মিনিট। আবার অপেক্ষায় থাকো কখন টিচার হচ্ছে গিয়ে তোমার সারি শেষ করে আরেক সারিতে যাবে, তুমি তোমার বন্ধুকে জিজ্ঞাসা করবা। তুমি যে এই যে 1 নাম্বার পাওয়ার জন্য 2 মিনিট সময় ব্যয় করবা, ওইটা তো পরে গিয়ে তোমার ওই যে একটু আগে বুঝাইলাম না যে তুমি পরবর্তী প্রশ্ন অ্যান্সারই করতে পারবা না। তো তুমি যদি পরিপূর্ণভাবে অ্যান্সার না করতে পারো, তাহলে তুমি তোমার বন্ধুকে ফিস করে ডেকে কি লাভ? বন্ধুকে ফিস করে ডেকে কি লাভ বলো আমাকে? তো তোমার যেটা করতে হবে ভাইয়া, তোমার যদি ভাই এরকম হইতেই পারে, মানে পরীক্ষার হলে আমি কখনো মানে এত সাধু না যে আমি একটা প্রশ্নের উত্তরও কাউকে জিজ্ঞাসা করি নাই, এরকম তো আর না। তুমি একটা প্রশ্ন হয়তো জিজ্ঞাসা করবা, তোমার সময় সুযোগ মতো ওই একটা প্রশ্ন তুমি পরে জিজ্ঞাসা করতে পারবা। তুমি আগে যেগুলো পারো ওইগুলো লিখে শেষ করো। তুমি ক নাম্বার পারো না, তুমি জানো না যে এটার ক নাম্বার আমি পারি না, তাহলে এই প্রশ্ন তুমি এখন লিখতে গেছো কেন? আচ্ছা লিখতে গেছো ভালো কথা, ক নাম্বার জায়গাটা ফাঁকা রেখে লিখো। তবে কোন প্রশ্নের ক এবং খ দুইটাই যদি না পারো, ওই প্রশ্ন অ্যান্সার করা হারাম। ওই প্রশ্ন অ্যান্সার করা হারাম, বিশেষ করে খ নাম্বার যদি না পারো ওই প্রশ্ন অ্যান্সার করতে যাই ওই না। হ্যাঁ হ্যাঁ, গ ঘ না পারলে তো ডেফিনিটলি যাবা না। তবে ক খ এইখানে কিন্তু 3-এ 3 একেবারে চোখ বন্ধ করে পাওয়া যায়। এখন এই 3 নাম্বার যদি মিস হয়ে যায়, তাহলে তুমি বাকি দুইটা লিখলেও টিচার বুঝে যে এই ছেলে ক খই পারে নাই, গ ঘতে সে আর কি লিখবে। তো তখন তুমি ওই গ ঘতে হয়তো 5 পাবা, তাহলে একটা সৃজনশীলে 5 পেয়ে তো কোনো লাভ নাই, ঠিক আছে? বা 6ই হয়তো পাবা, সো ওইটা পাইলে তো তোমার লাভ নাই। এই জন্য তোমার যেটা সিস্টেম করতে হবে যে আমি ক খটা একেবারে নিশ্চিতভাবে পারবো, এমন ভাবে পড়বা যাতে ক খ ভুল না যায়। তাইলেই মনে করো তুমি 3-এ 3 পেয়ে যাবা। দেখো 3-এ 3 পেয়ে গেলে বাকি 7-এর মধ্যে 6 পাওয়া খুব সহজ, কারণ গ নাম্বারে সাধারণত 3-এ 3 দিয়ে দেয়, এবং ঘ নাম্বারে তোমার 1 কাটবে, নিশ্চিতভাবে 1 কাটবে। সো 1 কাটলে তারপরও তুমি 9 পাবা। তুমি যদি 9 করে পাও, তোমার A+ পাওয়া একেবারে ইজি হয়ে যাচ্ছে। সো খুব ভালোভাবে ভাইয়া এই জিনিসগুলো হচ্ছে মাথার মধ্যে একটু ঢুকায় নাও, এইভাবে করেই হচ্ছে পরীক্ষা দিতে হবে। ওকে, গেল।
ওকে, সৃজনশীল প্রশ্নের উত্তর কিভাবে করব এইটা নিয়ে কিন্তু তোমাদের শাহেদিন স্যারের পুরো একটা ভিডিও আছে, শাহেদিন ভাইয়ের, ঠিক আছে? সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখলে তুমি বেশি নাম্বার পাইতে পারো এটা নিয়ে পুরো ভিডিও আছে। এই ভিডিওটা হচ্ছে গিয়ে তোমরা ইউটিউবে দেখে নিবা যে কিভাবে ধাপে ধাপে সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে। ধরো তুমি যদি হচ্ছে গিয়ে ক নাম্বারের প্রশ্ন, ক নাম্বারের প্রশ্ন তোমার এক লাইনে শেষ হয়ে যাবে, একদম সহজ, এক লাইনে ক নাম্বারের প্রশ্ন শেষ। খ নাম্বারের প্রশ্ন ধরো বলছে যে প্রশ্ন আসতে পারে কি, ধরো বলছে একনায়কতান্ত্রিক রাষ্ট্র বলতে কি বোঝায়। তুমি প্রথমে একনায়কতান্ত্রিক রাষ্ট্র কাকে বলে এটা লিখে ফেললা, একনায়কতান্ত্রিক রাষ্ট্র কাকে বলে এইটা হচ্ছে কি তুমি লিখে ফেললা, এইখানে তুমি দাঁড়িয়ে দিলা, একটা প্যারা শেষ। এখন পৃথিবীর কোথায় কোথায় একনায়কতান্ত্রিক রাষ্ট্র আছে বা এর বৈশিষ্ট্যগুলো কি, এইটা তুমি অন্তত 2 আঙ্গুল গ্যাপ দিয়ে জিনিসটাকে এইখানে আবার লিখো, একেবারে মিলায় ফেলো না, এই লাইনের সাথে মিলায় ফেলো না, এইখান থেকে আবার আরেকটা লাইন লিখো, শেষ। এবং ক আর খটা এক পেজের মধ্যে লিখলেই হয়, ক আর খ এক পেজে লিখবা, এরপরের পেজে গ নাম্বার লিখবা 3টা প্যারায়, ঘ নাম্বার হবে 4টা প্যারায়। কোন প্যারায় আমরা কি লিখবো ওইটা হচ্ছে গিয়ে এই যে শাহিদিন ভাইয়ের ভিডিওটা দেখে নাও, খুব ইজি হয়ে যাবে তোমাদের জন্য। আর যারা আগে ক্লাসগুলো করছো তাদের তো আমি ক্লাসেই বলে দিছি যে কিভাবে সৃজনশীলটা সাজাইতে হয়, ঠিক আছে? প্রতি প্যারার জন্য তোমাকে পরীক্ষক 1 করে নাম্বার দিতে বাধ্য থাকবেন, ঠিক আছে? সো গ নাম্বারের প্রশ্ন অ্যান্সার করতে গেলা উদ্দীপকে কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে বলতে পারলে 1 নাম্বার, চোখ বন্ধ করে পাবা। তারপরে তুমি ওই যেই বিষয়টার প্রতি ইঙ্গিত করা হয়েছে ওইটা নিয়ে ব্যাখ্যা করলে তুমি আরো 1 নাম্বার পাবা। এবং সর্বশেষ প্রায় কেন মনে হয়েছে যে এই জিনিস আর উদ্দীপক একই সূত্রে গাথা বা মানে এটার সাথে এইটা মিলছে, এইটাকে একটু ব্যাখ্যা করবা, 2 থেকে 3 লাইনে আরেক নাম্বার পাবা। তো ভাই সবকিছু তো নিয়মের মধ্যে দিয়ে যাওয়া, তুমি এটা হচ্ছে অনেকটা আইনের মতো, তুমি ট্রাফিক সিগন্যাল ভাঙছো তোমার জরিমানা একটা হবে, তুমি মাথায় হেলমেট দাও নাই জরিমানা আরেকটা হবে, তুমি যদি আবার ট্রাফিক সিগন্যাল ভাঙা মাথায় হেলমেট না দিয়ে আরেকটা গাড়িকে আবার মাইরা দাও তাহলে আবার জরিমানা আরো একটা যোগ হবে। তো ঠিক একই ভাবে তুমি প্রত্যেকটা জিনিস গেলে কি করবা, তুমি প্রত্যেকটা জিনিস গেলে হচ্ছে গিয়ে ওইটার প্রতি নাম্বার পাবা। একজন বলছো ভাইয়া সংক্ষিপ্ত প্রশ্নে 2 এর জায়গায় 1 পেয়েছি, কিভাবে লিখলে 2 পাবো? এই যে এইভাবে লিখলে 2 পাবা। প্রথমে যেই জিনিসটা চাবে ওই জিনিসটা 1 লাইনে বা 2 লাইনে ব্যাখ্যা করবা, তারপরে আরেকটা প্যারা করে ওই জিনিসটা সম্পর্কে একটু বিস্তারিত তথ্য দিবা, তাইলেই তুমি 2 এ 2 পেয়ে যাবা। ওকে, এইবার আসো এমসিকিউর উত্তর আমরা কিভাবে করব। অনেকে জানতে চাও ভাইয়া পরীক্ষায় কিভাবে উত্তর করলে এমসিকিউতে সর্বোচ্চ মার্কস পাওয়া যায়, এই জিনিসটা চলো একটু বলে দিই তোমাদেরকে। দেখো বর্জন পদ্ধতি, বর্জন পদ্ধতিটা কি, তোমার কাছে 1 2 3 4 5 6 এভাবে করে তোমার 30টা এমসিকিউ আছে। ধরো এই এমসিকিউ গুলো তোমার আছে, তুমি 1 পারো 2 পারো 3 নাম্বার পারো না, তুমি 3 নাম্বার কি করো না, তুমি 3 নাম্বার পারো না। বন্ধু এ বন্ধু 3 3, আরে বন্ধু 3, সে বলছে 3 হচ্ছে গিয়ে 2, সামনের জনকে বলতেছে ওই বন্ধু 3 এর বলে 2 দেখতে হবে কিনা, পিছন থেকে শুনছো 3 এর 2, আবার সামনে জিজ্ঞেস করতেছো যে পিছে থেকে বলছে 3 এর 2, বন্ধু 3 এর 2 কি হবে? চিন্তা করো, সবকিছু মিলা তোমার 2 মিনিট সময় নাই, তোমার সময়ই দেয় হচ্ছে 30টার জন্য 30 মিনিট, এর মধ্যে তুমি পিসের বন্ধু থেকে শুনতে শুনতে 2 মিনিট নাই, তার মানে 2টা এমসিকিউ অ্যান্সার করার সময় তোমার কমে যাচ্ছে। সো তুমি যেটা করবা 1 আর 2 তুমি শিওর পারো, তুমি শিওর ভাবে গোল্লা ভরাট করে ফেললা, তুমি শিওর ভাবে গোল্লা ভরাট করে ফেললা। 2 পারো তুমি শিওর গোল্লা ভরাট করে ফেললা। অনেকে করে প্রথমে পেন্সিল দিয়ে একটা ফোঁটা মারে, পরে আবার আইসা এটা করবে, ভরাট করবে, কোনো দরকার নাই। যেইটা পারো শিওর, এবং অবশ্যই আঁকানোর আগে দেখবা যে যত নাম্বারে যতটা তত নাম্বারে আঁকাচ্ছ কিনা। আবার এই যে 3 তুমি পারো না, 4 নাম্বারের উত্তর যে 3 নাম্বারে দাগাই ফেলছো, তাইলে কিন্তু পুরাই শেষ, জীবন ধ্বংস। সুতরাং বারবার খেয়াল করবা যে প্রশ্নের নাম্বার এবং খাতায় যেই নাম্বারের পাশে আমি দাগাচ্ছি
ওইটা সেম কিনা বা ওইটা ঠিকঠাক আছে কিনা, না হলে কিন্তু পরীক্ষার A+ বা পুরো জীবনের স্বপ্ন ওই জায়গাতেই ধুলাই মিশে শেষ। তাইলে আসো আমার 1-2 এই জিনিসটা হচ্ছে গিয়ে খেয়াল রাখবা, যে যেটা আমি পারি না ওইটা নিয়ে আমার সময় নষ্ট করা তখন একবারের জন্য যাবে না, একবারের জন্য যাবে না। বাদ 4, 5, 6 পারি, 7 পারি না, বইসা থাকার কোনো দরকার নাই, বাদ। এইভাবে দেখবা, এইভাবে করে তুমি যদি অ্যান্সার করো, মানে প্রথমেই বন্ধুকে এই বন্ধু বন্ধু কোনো দরকার নাই, কোনো দরকার নাই, বাদ, একেবারে বাদ, দরকারই নেই। সো তুমি দেখবা তোমার 15 মিনিটে তুমি যে 20টা পারো ওই 20টা অ্যান্সার করা শেষ। 15 মিনিটে তুমি যে 20টা পারো ওই 20টা দেখবা তোমার অ্যান্সার করা শেষ, বাকি আছে 10টা, সময় আছে আরো 15 মিনিট। এইবার তুমি দেখবা তুমি যেই প্রশ্নগুলো তখন একদম না ভেবে ছেড়ে দিছো, ওইখান থেকে আরো 5টা প্রশ্ন অবশ্যই পারবা, আরো 5টা প্রশ্ন অবশ্যই পারবা। তাইলে 20 আর 5 হইলো কত? 25। এখন আর বাকি কয়টা? 5টা প্রশ্ন। এইবার তুমি হচ্ছে গিয়ে একটু বন্ধুদের কাছে জিজ্ঞাসা করতে পারো যে বন্ধু এটা তোমার কি মনে হয়। ওকে, সে বললো এটা, তুমি দেখলা যে হ্যাঁ এটা হইতে পারে, কারণ এমন তো আর না যে তুমি একেবারেই কিছু পড়ে যাও নাই পরীক্ষার হলে। সো তুমি সুন্দর করে ওইটা আঁকাই দিবা। এইভাবে করে তোমার কিন্তু পরীক্ষায় সময়টা অনেক বেঁচে যাবে। এবং আরো একটা জিনিস মনে রাখবা, এমসিকিউ অ্যান্সার করার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে, এমসিকিউ অ্যান্সার করার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে তোমার এই দেখো, ক, খ, গ, ঘ, 4টা থাকতেছে, ক, খ, গ, ঘ। এখন ধরো তোমাকে বলছে যে গণ অভ্যুত্থান কত সালে হয়েছে। ধরো প্রশ্ন আসছে গণ অভ্যুত্থান কত সালে হয়েছে, এইটা ধরো 1972, এইটা ধরো 1971, এইটা ধরো 1966, এইটা ধরো 1969। এক মুহূর্তের জন্য ধরো যে তুমি এই প্রশ্নটা পারো না গণ অভ্যুত্থান কবে হয়েছে, বাট তুমি এইটা শিওর যে গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধের আগে হয়েছে, এরপরে হচ্ছে গিয়ে গণ অভ্যুত্থান হয়েছে, এটা তুমি ক্লিয়ার। বাট কত সালে এটা তোমার মনে নাই, এইটা মনে আছে মুক্তিযুদ্ধের আগে হয়েছে। তাহলে যেহেতু মুক্তিযুদ্ধের আগে হয়েছে, তাহলে এই দুইটা স্বাভাবিকভাবেই অ্যান্সার হওয়ার কোনো সুযোগ নাই, তুমি এই দুইটা বাদ দিয়ে দিবা, এই দুইটা তুমি বাদ দিয়ে দিবা। এইবার আসো গ আর ঘ এর মধ্যে কোনটা হইতে পারে, এইটা নিয়ে তোমার কনফিউশন। একটু মাথায় রিমাইন্ডার দিবা যে কি হইছে, কোনটার পরে কোনটা হইছে, দেখবা তোমার অটোমেটিক মনে পড়ে যাবে যে 6 দফার পরে গণ অভ্যুত্থান হইছে। তখন তোমার মনে পড়বে ও ওকে, তাইলে গণ অভ্যুত্থানটা কখন হইতে পারে। এইভাবে করে কিছু ক্লু মিলাইলে তুমি দেখবা 1969 তোমার মাথায় তখন চলে আসছে। যদি নাও আসে তাও তুমি দুইটার মধ্যে একটা যদি তুমি আন্দাজেও দাগাও, তখন মানে হওয়ার 50% সম্ভাবনা তোমার থেকেই যাচ্ছে। কিন্তু তুমি যদি মাথা গরম করে প্রথমে আল্লাহ এটা কি, এটা তো আমার কিছুই মনে নাই, আমি যদি এটাকে এইরকম মাথার মধ্যে ঘুরাইতে থাকতাম, তাহলে কিন্তু এটা ভুল হওয়ার চান্স আরো অনেক বেশি থাকতো। সো তোমরা যেটা করবা, যেই অ্যান্সার গুলো হওয়ার চান্স নাই ওইগুলো কেটে দিবা, যেই দুইটা হওয়ার চান্স আছে তখন এর মধ্যে ভাববা যে কোনটা আগে ছিল কোনটা পরে ছিল, বা আমি কিভাবে হচ্ছে গিয়ে এটা দিতে পারবো। তনুশ্রী বলছো 500 এমসিকিউ দেওয়ার কথা, কবে দিবেন? অলরেডি ক্লাসেও দেখিয়ে দিয়েছি যে এইটা তোমাদের এই যে ফেসবুকে যারা দেখতেছো, ফেসবুকে একটা কমেন্টে একটা দেয়া আছে পিন করা, ওই ফর্মটা পূরণ করো, দেন হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন ব্যাংক পৌঁছে যাবে। আর যারা হচ্ছে গিয়ে অ্যাপে দেখতেছো তারা অ্যাপের মাধ্যমে পেয়ে যাবা, আর যারা পেইড স্টুডেন্ট ছিলা তারা তো মানে অবশ্যই 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 পেয়ে যাবা। ঠিক আছে? সো ওইখানে 500 এমসিকিউ আছে, শর্ট কোশ্চেন আছে, অনুধাবনমূলক প্রশ্ন আছে, সবকিছু আছে। ওকে, দেখো এইবারে আসো যে কিভাবে রিভিশন দিবা তুমি। এখন এখন তুমি কিভাবে রিভিশন দিবা, দেখো প্রথমত যেটা করতে হবে, এই যে বিগত বছরের এই যে বিগত বছরের যে বোর্ড প্রশ্নগুলো আছে ওইগুলো হচ্ছে টেস্ট পেপার থেকে সব সমাধান করতে হবে। এই এতদিন পর্যন্ত যে বোর্ড প্রশ্নগুলো আছে প্রত্যেকটা জিনিস কি করে ফেলতে হবে ভাইয়া, সমাধান করে ফেলতে হবে। কারণ এই বোর্ড প্রশ্ন তুমি যদি সমাধান করো তাইলে দেখবা পরীক্ষার হলে অনেক জিনিস তুমি অটোমেটিক পারবা। বিশেষ করে ক আর খ, এই দুইটা প্রশ্ন বোর্ড প্রশ্ন থেকে হুবহু কমন আসবে। বোর্ড প্রশ্ন থেকে ক আর খ হুবহু কমন আসে। সো
তুমি যদি বোর্ড প্রশ্নগুলো শেষ করে ফেলতে পারো তাহলে তোমার ক আর খ নাম্বার নিয়ে কোনো টেনশন নাই। মাইন্ড ম্যাপিং ও ফ্লো চার্ট, মাইন্ড ম্যাপিং ও ফ্লো চার্ট মানে কি, তোমার কি কি বাদ আছে, তুমি কোনটা কোনটা শেষ করতে চাও, ওইটা তুমি নিজে নিজে একটু ঠিক করবা। আরেকটা জিনিস তুমি যেটা করবা, এই যে 80-20 রুল, অর্থাৎ এই রুলটা কি, এই রুলটা হচ্ছে তুমি 20% কষ্ট করে কেমনে 80% ফলাফল পাবা। এমন হইতে পারে ভাইয়া কষ্ট করবো 20% ফলাফল পাবো 80%, সেই তো ভাইয়া এটা কেমনে হয়? এইটা হয় এই যে তুমি বুঝতেছো যে কোন কোন টপিক ইম্পর্টেন্ট এবং ওই টপিকগুলো বেছে বেছে খুব ভালোভাবে শেষ করতেছো, তার মানে কি তোমার কষ্টটা কম হচ্ছে, কিন্তু এই জিনিসগুলো থেকে তোমার পরীক্ষায় নাম্বার তোমার বেশি আসতেছে। ধরো তোমার পরীক্ষায় 40টা প্রশ্ন আসছে, এর মধ্যে 5টা প্রশ্ন আছে যেগুলোর নাম্বার হচ্ছে তোমার প্রতিটায় 15 করে। প্রশ্ন আছে 40টা, কিন্তু 5টা প্রশ্নেই নাম্বার হচ্ছে 5-15 কত, 75। সো তুমি 5টা প্রশ্ন লিখলে 75 পাচ্ছ, আর বাকি সবগুলো প্রশ্ন লিখলে তুমি বাকি মাত্র 25 নাম্বার পাচ্ছ। সো তুমি অল্প কষ্টে বেশি পেয়ে গেলা। ঠিক একইভাবে এই যে 80-20 রুল অনুসারে তুমি এখন যদি যেইগুলো পরীক্ষায় আসতে পারে ওই জিনিসগুলো ভালোভাবে পড়ো, তাইলে তুমি পরীক্ষায় সর্বোচ্চ আউটপুট পাবা। পরীক্ষাতে তুমি হচ্ছে গিয়ে প্রশ্ন দেখবা তোমার কমন চলে আসছে ওই টপিক থেকে, ওইগুলো তুমি খুব ভালোভাবে লিখতে পারতেছো এবং ওইগুলোতে নাম্বারও বেশি পাচ্ছ। বুঝতে পারছো ভাইয়া? সো প্রত্যেকটা জিনিস এইখানে যা যা দেখলা এর প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা তো একেবারে শেষ পর্যায়ে চলেই আসলাম। তোমাদের সকলের জন্য শুভকামনা তো থাকবেই, বাট চলে যাওয়ার আগে তোমাদের আর কি কি প্রশ্ন আছে একটু বলো ভাইয়া, আর কি কি প্রশ্ন তোমাদের আছে একটু বলো। থ্যাংক ইউ তনুশ্রী। ও আচ্ছা, আজকেই তো আমাদের একেবারে লাস্ট ক্লাস। ওকে, সো শিক্ষতে যারা ছিলাম ভাই তারা আমরা কিভাবে পাবো? অ্যাপই পাবা ভাইয়া, অ্যাপই পেয়ে যাবা। না ভাইয়া, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই ভাইয়া। জাস্ট হচ্ছে গিয়ে তোমরা তোমাদের সর্বোচ্চ প্রস্তুতিটা নাও, বাকিটা তোমাদের সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো। ভাইয়া কোন কোন অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ? যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, সব অধ্যায় থেকেই প্রশ্ন আসবে, সব অধ্যায় থেকে প্রশ্ন আসবে। সুতরাং তুমি হচ্ছে গিয়ে যে অধ্যায়গুলো আছে ওগুলো থেকে তুমি কোন কোন অধ্যায়গুলো ভালো অলরেডি পারো, ওই অধ্যায়গুলো ভালোভাবে শেষ করে ফেলতে পারো। একটা অধ্যায় তোমরা বাদ দিতে পারো, কোনো সমস্যা নেই। অবশ্যই দোয়া তো অবশ্যই থাকবে। আর কারো পরীক্ষা রিলেটেড কোনো প্রশ্ন আছে কিনা? 500 এমসিকিউ ভাইয়া তোমাদের অ্যাপে চলে গেছে অলরেডি। পিডিএফ পড়লে কি সব কমন পাবো? পিডিএফ পড়লে অধিকাংশ কমন পাবা, সব তো তাইলে তো হচ্ছে গিয়ে বোর্ড থেকে প্রশ্ন আগেই সংগ্রহ করতে হবে, যে ভাই কি কি প্রশ্ন করছেন দিয়ে দেন, আমরা স্টুডেন্টদের সাপ্লাই করি। লেখার সময় ফার্স্টে অনেক ভালো হয়, পরে যে খারাপ হয়ে যায়, এটা ভাইয়া সবারই হবে। এইটা যেই টিচার খাতা দেখেন উনি অনেক বছর ধরে পড়িয়ে আজকের এই পর্যায়ে আসছেন, সো এটা তার মাথায় আছে। বাট প্রথম থেকেই যদি তোমার হাতের লেখা একেবারে খিচুড়ি হয়, তখন সে বুঝে যে আসলে এটা মানে সময়ের অভাব না, তোমার হাতের লেখাতেই সমস্যা। ওকে, এইটা কোথায় পাবা? এটা প্রয়োজনে হচ্ছে গিয়ে আমরা একটা ভিডিও আকারেও দিয়ে দিব যে কোথায় ক্লিক করলে তোমরা এই 500 এমসিকিউ সহজে পুরো ফাইলটা ওটা ডাউনলোড করতে পারবা, কেমন? ওকে, তো আর যার যেহেতু কারো কোনো প্রশ্ন নাই, তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের সবার জন্য অনেক বেশি শুভকামনা রইলো, এবং সকল এইচএসসি সরি এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা হচ্ছে গিয়ে এবার সারা বাংলাদেশ জয় করে ফেলো। আর যারা শিখর শিক্ষার্থী আছো তাদের জন্য তো আরো বেশি শুভকামনা থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।